প্রথম অঙ্কটি হলো, এক ব্যক্তি একটি ব্যাংকে ৳১২১ জমা রেখে ২ বছর পর সময় চক্রবৃদ্ধি পেলেন ৳১৪০। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? আচ্ছা, অপশনগুলো দেওয়া আছে। এর মধ্যে প্রথম অঙ্কটা আমি করে দেখাবো। এখন দেখো, দেওয়া আছে মূলধনটা, অর্থাৎ যেই টাকাটা দিয়ে শুরু করেছিল, যেটা হচ্ছে পি ধরে নিলাম, সমান মূলধনটা দেওয়া আছে ৳১২১। আচ্ছা, এরপর দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে তোমার ৳১৪৪। ৳১৪৪। আচ্ছা, আমাদেরকে বার করতে বলেছে কি না, সুদের হারটা। সুদের হার সমান আমরা ধরে নিলাম আর সমান কত আমাদেরকে বার করতে বলেছে। আচ্ছা, আর দেওয়া আছে সময়টা। সময়টা দেওয়া আছে ২ বছর। আচ্ছা, এখন আমরা জানি যে পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার ২ অর্থাৎ n সমান ১৪৪ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, এখন পিটা দেওয়া আছে ১২১ ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু ১৪৪। এখন ওই ১২১টাকে এদিকে নিয়ে আসবো। 1+r/100 তার স্কোয়ার সমান ১৪৪/১২১। এখন কী লেখা যায়? এই ১৪৪/১২১টাকে আমরা কী লিখতে পারি? ১২/১১ তার হোল স্কোয়ার, কারণ ১৪৪ হচ্ছে ১২ স্কোয়ার, আর ১১টা হচ্ছে ১১ স্কোয়ার হচ্ছে ১২১। আচ্ছা, এখন আমরা লিখতে পারি কি 1+r/100 তার হোল স্কোয়ার সমান ১২/১১ তার হোল স্কোয়ার। যেহেতু পাওয়ারগুলো সমান, তাই আমরা বেসটাকে সমান করে দেবো। 1+r/100 ইকুয়াল টু ১২/১১। আচ্ছা, একটাকে ওইদিকে নিয়ে যাবো প্রথমে। এরপর তাহলে r/100 সমান ১২/১১ মাইনাস ১। এরপর কী করবো না, এরপর লসাগু করবো। r/100টাকে রেখে দিলাম, ওইদিকে লসাগুটা করে নিই। ১২ মাইনাস ১১/১১ সমান এটা কত হচ্ছে? ১/11। তাহলে r/100 সমান ১/11 হয়ে গেল। ১০০টাকে ওইদিকে নিয়ে চলে যাবো। আর সমান ১০০/11। এটাকে ভাগ করলে কত হচ্ছে? প্রথমে ৯ দিয়ে যাবে ৯৯ ১, তাহলে ৯×১=১১ এর পার্সেন্টেজ, অর্থাৎ সুদের হারটা কত হচ্ছে? ৯×১=১১%। এরপর আসছি দ্বিতীয় অঙ্কতে, যে বার্ষিক সরল সুদের হার ৪% থেকে ৫% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ৳১,০০০ বেশি হয়ে যায়। তার মূলধনটা কত? অপশনগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ব্যক্তিটির মূলধন সমান পি টাকা। আচ্ছা, এরপর দেওয়া আছে যে প্রথম যেহেতু বার্ষিক বলা আছে, তাই সময়টা কত হবে? ১ বছর। আর প্রথমে কত সুদের হার ছিল? প্রথমে আই সমান আমরা জানি PRT/100। আচ্ছা, প্রথমে সুদের হারটা ছিল, প্রথমে যে সুদের হারটা ছিল সেটা ছিল ৪%। ৪% থেকে বেড়ে 5% হয়েছিল। তাহলে প্রথমে সুদের হারটা হবে 4%। আচ্ছা, এরপর পিটা পি থাকলো, পিটা যেহেতু আমরা ধরেছি। আরটা দেওয়া আছে সুদের হারটা 4%, অর্থাৎ ৪ ইন্টু সময়টা ১ বছর বাই ১০০। এটা রেখে দিলাম, ৪ দিয়ে কাটা যাবে এটা। দেখো, ৪ দিয়ে কেটে 25 হলো, P/25 টাকা এটা থাকলো। আচ্ছা, অর্থাৎ আয়টা কত হলো? P/25 প্লাস পি, অর্থাৎ পি মানে মূলধন প্লাস তার সুদটা। তাহলে পি প্লাস P/25। আচ্ছা, যখন সুদের হারটা কত হয়েছে? 5% হয়েছে। এরপর দেখবো আমরা, যখন সুদের হার 5% হয়ে গেছে, তখন তখন কী হবে? আয় অর্থাৎ সুদটা কত হবে? PRT/100। PRT/100 সমান পি ইন্টু সুদের হার যেহেতু 5 ইন্টু 5 ইন্টু ১, সময়টা ১ বছর বার্ষিক, ১০৫ থেকে কেটে ২০, P/20 টাকা। আচ্ছা, তাহলে আয়টা কত হচ্ছে এখানে? মূলধন প্লাস সুদটা, অর্থাৎ পি প্লাস পি এর ২০। আচ্ছা, এরপর বলেছে যে ৪% যখন ছিল তার চেয়ে ৳১,০০০ বেশি হবে যখন ৫% হয়েছে, অর্থাৎ এর নিচেরটা যেটা আছে, অর্থাৎ 5% যেটা, সেটা পি প্লাস P/20। এটা কত হবে না, ওইটার সাথে ওইটার থেকে ১,০০০ বেশি, অর্থাৎ ওইটা প্লাস ১,০০০। P/25 4%এরটা প্লাস ১,০০০। আচ্ছা, এরপর এটাকে সমাধান করব। প্রথমে পি আর পি যোগে আছে, এদিকে এদিকে কেটে যাবে ওটা। একটা পি এর 25টাকে এদিকে নিয়ে চলে আসবো। P/20 মাইনাস পি এর 25 সমান ১,০০০। এরপর লসাগু করব। ১০০ লসাগু নিলাম, ২০×৫ = ১০০, অর্থাৎ 5p মাইনাস 25×4 100, অর্থাৎ 4p সমান ১,০০০। তাহলে পি সমান এখান থেকে কত চলে আসছে? ১০০টা ওইদিকে গুণ হয়ে যাচ্ছে, দিয়ে ১০,০০০ হয়ে যাচ্ছে।
অর্থাৎ মূলধনটা 10,000 টাকা হয়ে যাচ্ছে। এরপরে আসছি তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কটা কী আছে, -3 আর 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা? আচ্ছা, আসছি। এরপর তাহলে আমরা ধরে নেব যে দ্বিঘাত সমীকরণের যে বীজ আছে অর্থাৎ বীজ হয় আলফা বিটা হয়। তাহলে আলফাটাকে আমরা -3 ধরছি আর বিটাটাকে 2 ধরছি, অর্থাৎ 2টাকে বিটা ধরছি। তাহলে আমরা জানি যে সমীকরণের বীজ আলফা আর বিটা হয় তার সেটা কীরকমভাবে লেখা হয় দেখাচ্ছি। যে সমীকরণের বীজ আলফা আর বিটা হয় সেটা কীরকম হয়, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান 0 দিয়ে তাহলে x² আলফা সমান -3 প্লাস বিটা সমান 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস আলফা সমান -3 ইন্টু বিটা মানে হচ্ছে 2, ঠিক আছে, সমান 0। এটাই উত্তর। মাইনাস সাইনটা যেটাতে আছে সেটাই হবে, তো মাইনাস সাইন ওটাতে আছে অর্থাৎ ওটা বিয়েরটা উত্তর। চারের অঙ্কটা কি আছে যে x² প্লাস x মাইনাস 1 = 0 সমীকরণের বীজটা আলফা বিটা হলে এইটার ভ্যালু কত হবে? আচ্ছা, তাহলে x² প্রথমে এটা লিখে নিচ্ছি, x² প্লাস এক্স মাইনাস 1 = 0 এই সমীকরণটার বীজটা হয় দেওয়া আছে কত, আলফা আর বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে, মাইনাস বি বাই এ অর্থাৎ আলফা প্লাস বিটা = মাইনাস এক্সের সহগ বাই x² সহগ অর্থাৎ -1/1 সমান -1। আর বীজদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। তাহলে সি এখানে আছে -1 বাই এ, -1 হচ্ছে। আচ্ছা, এখন দেওয়া কোনটা চেয়েছে, 1/α প্লাস 1/β। তাহলে 1/α প্লাস 1/β লিখলাম, এটাকে লসাগু করে নেবো আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা -1, আলফা বিটাও -1 -1, তাহলে -1 মাইনাস কেটে গেল, পড়ে রইল 1, এটার ভ্যালু হলো 1, সিম্পল। আচ্ছা, এরপর চলে আসবো 5-এর অঙ্কটা, যে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট AED = 60 ডিগ্রি, CB = 50 ডিগ্রি হলে ADB কত? আচ্ছা, আমি ছবিটাকে এঁকে নিয়েছি। এখন এই চিত্রে দেখো যে এই যে BEC কোণটা আছে, এই BEC কোণটা কী হচ্ছে না AED এর সমান হচ্ছে। তখন বিপ্রতিপ কোণ দেখাচ্ছি, এটা বিপ্রতিপ কোণ হচ্ছে, সমান হবে ওই BEDটা সমান, তাহলে কত হচ্ছে, এটা 60 ডিগ্রি, যে BEC সমান AED হচ্ছে, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে বিপ্রতিপ কোণের অনুযায়ী। এরপর ত্রিভুজ BEC এর ক্ষেত্রে কী হবে, তিনটে কোণের BEC ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। EBC প্লাস PEC প্লাস BCE সমান 180 ডিগ্রি। আচ্ছা, EBC দেওয়া আছে 50 ডিগ্রি বইয়েতে, BECটা 60 ডিগ্রি বিপ্রতিপ কোণ হয়ে হয়েছে, আর BCটা আমরা জানি না, ওটা বার করবো, সমান 180 ডিগ্রি। আচ্ছা, ওইগুলোকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে BCটা সমান হয়ে যাবে, এটার যোগফল 180 ছিল, এটা 110 হচ্ছে, এটা এদিকে যে -110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে আবার কি হচ্ছে না, এই যে তারপরে এই যে এবি যে চাপটা আছে অর্থাৎ এবি চাপ, এই চাপের ক্ষেত্রে কী হচ্ছে, ACB আর ADB দুটো কোণ কী হচ্ছে, পরিধিস্থ কোণ, দুটো পরিধিস্থ কোণ সমান হবে। এটা উপপাদ্য অনুযায়ী আমরা জানি ADB সমান কোণ ACB সমানই কত আসছে, দেখো ACB যেটা সেটাই ECB অর্থাৎ সেটাই কত হচ্ছে, সমান 70 ডিগ্রি। কীভাবে হচ্ছে, কারণ ECB যেটাই সেটাই দেখো BCE হলো, তাহলে এটা 70 ডিগ্রি উত্তর। আচ্ছা, এরপর একটা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট এসি একটি যায়, এবি বৃত্তের ব্যাস OD AC এর উপর লম্ব, ODটা 6 সেন্টিমিটার, তাহলে BC এর দৈর্ঘ্য কত হবে, এই দেওয়া আছে। আচ্ছা, ছবিটাকে নিয়েছি। তাহলে এখন দেখো, যেহেতু কী হচ্ছে, BC লম্ব AC এটা ওদের বলে দেওয়া আছে। আচ্ছা, যাকে এটা 90 ডিগ্রি না বলা থাকলেও ওটা কোনো অসুবিধা নাই। অর্থাৎ আবার কি হচ্ছে না, এসি যেহেতু একটা বৃত্তের জ্যা, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু বৃত্তের জ্যা, তাহলে কেন্দ্র থেকে যদি আমরা জ্যায়ের উপর অর্থাৎ ও থেকে জ্যায়ের উপর যে লম্ব সেটা বলে দেওয়া আছে ODSC এর উপর লম্ব, অর্থাৎ অঙ্কিত লম্ব কী করে না, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অঙ্কিত লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ODSCকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কি না, ডিটা হচ্ছে এসি জ্যায়ের মধ্যবিন্দু, যেহেতু এসিটাকে ওটা সমদ্বিখণ্ডিত করেছে, এসির মধ্যবিন্দু। আচ্ছা, আবার এবি ব্যাস অর্থাৎ ও কেন্দ্র এবি এর মধ্যবিন্দু, যেহেতু ব্যাসের কেন্দ্র সেটাই ব্যাসের মধ্যবিন্দু,
দুদিকে দুটো ব্যাসার্ধ সমান হয়, তাহলে ওটা হচ্ছে আবার এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি যে বিসি সমান হয়ে যাবে 2 ইন্টু ওডি। তার কারণ কি না, আমরা ক্লাস 9 একটা পদ্ধতি পড়েছিলাম যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে, আবার সমান্তরালও হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। অর্থাৎ বিসি সমান 2 ইন্টু 6 সেন্টিমিটার, যেহেতু ওডিটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, সমান 12 সেন্টিমিটার। দ্যাটস ইট।